নমস্কার সবাইকে সুস্বাস্থ্যের সহজ পাঠের আরেকটা নতুন এপিসোডে স্বাগত। আমি ডক্টর সৌম্য ব্যানার্জি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এলাম আর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এপিসোড। আজকে আমরা একটা সিরিজ শুরু করতে চলেছি। এই সিরিজগুলো মোটামুটিভাবে গোটা পৃথিবীর যত মানুষ সার্জেন দেখান তাদের প্রায় 1/3 এই সমস্যাগুলোতে ভোগেন। কি কি সমস্যা? এগুলো ডাক্তারি পরিভাষায় বলা হয় পেরিঅ্যানাল কেসেস। খুব সংক্ষেপে যে 3টে শব্দ উচ্চারণ করা যায় সেগুলো হচ্ছে পাইলস, ফিশার, ফিস্চুলা। এর বাইরেও নানান রকম ক্যান্সার হতে পারে যেগুলো আমাদের পায়খানার রাস্তা বা তার আশেপাশে হয়ে থাকে। কিছু কিছু রোগ রয়েছে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলে এক ধরনের রোগ হয়, কিছু অটোইমিউন ডিসঅর্ডার হয় যেগুলোতেও আমাদের পায়খানার রাস্তা বা তার আশেপাশের জায়গার সমস্যা হতে থাকে। এই অত্যন্ত কমন সমস্যাগুলো নিয়ে আমাদের প্রায় দৈনন্দিন যত আমরা পেশেন্ট দেখি আউটডোরে, তার 1/3 রোগী হয়তো এই সমস্যাগুলো নিয়ে আমাদের সামনে এসে তাদের সমস্যাগুলো আমাদের জানান। আজকে আমি এই সমস্যাগুলোর যে সিরিজটা হবে সেই সিরিজের একটা প্রথম এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমাদের আজকের টপিক ব্লিডিং পিয়ার বা পাইরেক্টাল ব্লিডিং, অর্থাৎ বাংলায় বললে পায়খানার সঙ্গে বা পায়খানার দ্বার দিয়ে রক্তপাত। এই জিনিসটা নানান কারণে হতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই জিনিসটা দুভাবে প্রেজেন্ট করতে পারে। কিভাবে প্রেজেন্ট করতে পারে? কারুর যেটা হতে পারে সেটা হচ্ছে পায়খানা করার সময় রক্ত পড়লো এবং সেটা ব্যথাবিহীন ভাবে পায়খানার শুরুতে ব্লিডিং হচ্ছে বা শেষে ব্লিডিং হচ্ছে। কারুর আবার যেটা হয় সেটা হচ্ছে পায়খানার রাস্তায় তার পায়খানা করার সময় তীব্র ব্যথা হলো, যেন মনে হচ্ছে লঙ্কা বাটা দেওয়া হয়েছে এরকম জ্বালা হচ্ছে, অথবা পায়খানা হয়ে যাওয়ার পরে তার ব্যথা হলো এবং রক্তের পরিমাণটা হয়তো কম থাকলো, বা পায়খানা হওয়ার আগে এবং পরে বা মাঝখানে পায়খানার সঙ্গে মিশে থাকলো, এরকম হতে থাকে। চলুন আমরা এই ব্লিডিং পেয়ারের কারণগুলো কমনলি জেনে নিতে থাকি। এই পাইরেক্টাল ব্লিডিং বা ব্লিডিং পেয়ার, এদের যে বেসিক কারণগুলোকে ভাগ করতে হয় তাহলে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে মেডিকেল কারণ আর একটা হচ্ছে সার্জিক্যাল কারণ। মেডিকেল কারণ কি? ডিসেন্ট্রি, যেটা বাংলাতে রক্ত আমাশা বলে পরিচিত। কি হয়েছে না, অন্ত্রের মধ্যে আমাদের যে খাদ্য নালী আছে তার মধ্যে ইনফেকশন হয়েছে। ইনফেকশন হয়ে গিয়ে আমাদের যে অন্ত্রের যে শিরাগুলো রয়েছে, যে রক্ত নালীগুলো রয়েছে, সেগুলো তার মধ্যে ফুটো হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, দিয়ে সেখান থেকে ব্লিডিং করছে ইনফেকশনের জন্য। তার ফলস্বরূপ পেশেন্টের পায়খানার সঙ্গে রক্ত পড়ছে। চিকিৎসা কি? কিছুদিনের বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক দেন, ডাক্তারবাবু ওষুধপত্র দেন এবং সেটা মোটামুটি পার্মানেন্টলি সেরে যায়। কারুর ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যে পেশেন্ট হয়তো পায়খানা করতে গেলেন, কিন্তু অ্যাজ সাচ সেরকম ছিল না, কোনো সমস্যা নেই, হঠাৎ করে তার একটা দেখা গেলো যে পায়খানা করার সময় রক্ত পড়লো আগে পিছে। কেউ কমপ্লেন করেন এর সঙ্গে হয়তো তার কিছুটা বেরিয়ে আসছে, কেউ বলেন যে না, সেরকম কিছু ফিল করতে পারছি না। অর্শ শব্দটা, যেটাকে ইংরেজিতে পাইলস বা ডাক্তারি পরিভাষায় হিমারয়েডস বলে থাকে, সেই শব্দটা সমাজে খুব কমন একটা শব্দ। বেশিরভাগ সময় পেশেন্ট আমাদের সামনে এসে বলেন যে ডাক্তারবাবু আমাদের পাইলস হয়েছে। অ্যাকচুয়ালি এই পাইলস ব্যাপারটা আমরা বিশদে পরের একটা এপিসোডে আলোচনা করব, কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ছে মানেই আপনার পাইলস হয়েছে। বরং বয়সের উপরে নির্ভর করে আমাদেরকে এটাকে অন্যরকম কোনো সমস্যা আছে কিনা সেগুলোকেও ভেবে নিতে হয়। কি সমস্যা থাকতে পারে? একটা তো অবশ্যই যেটা বললাম মেডিকেল কজের ক্ষেত্রে ডিসেন্ট্রি। এর সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ বলে এক ধরনের রোগ আছে, একটু জটিল রোগ, বিশদে ঢোকাটা একটু দুর্বোধ্য হতে পারে। আলসারেটিভ কোলাইটিস আর ক্রোনস ডিজিজ, এই দু ধরনের এই ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজের আবার দুটো ভাগ থাকে। এরকম পেশেন্টদের ক্ষেত্রেও কখনো পেটে ব্যথা, সঙ্গে পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়তে থাকে। বয়স যাদের বেশির দিকে থেকে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে, অন্তত যদি পেশেন্ট ব্লিডিং পিয়ার নিয়ে আমাদের সামনে আসে।
কারুর কারুর ক্ষেত্রে পলিপ, পায়খানার রাস্তায় বা পেটের মধ্যে পলিপ থাকলেও কখনো কখনো ব্লিডিং হওয়ার সম্ভাবনা থেকে থাকে। আর অবশ্যই যে পেশেন্টের ক্ষেত্রে অর্শ রয়েছে তার ক্ষেত্রেও ব্লিডিং হয়, যে পেশেন্টের ক্ষেত্রে ফিশার রয়েছে তার ক্ষেত্রেও ব্লিডিং হয়। ফিস্চুলা এই শব্দটা যেটা, এই শব্দটা সাধারণত ফিস্চুলার পেশেন্টদের ক্ষেত্রে ব্লিডিং হয় না, ব্লিডিং হওয়ার সম্ভাবনা কম থেকে থাকে। তবে কখনো কখনো ব্লিডিং হতেও পারে, হবে না একদম বলা যায় না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ফিস্চুলার পেশেন্টদের ক্ষেত্রে ওখান দিয়ে পুঁজ গড়ায়, একটা পায়খানার রাস্তার সামনে মুখ থাকে, সেখান থেকে পুঁজ গড়াতে থাকে। অর্শ জিনিসটা কি? অর্শ জিনিসটা হচ্ছে পায়খানার রাস্তার কিছু শিরা যেগুলো ফুলে ওঠে এবং সেগুলো আলটিমেটলি তলার দিকে বেরোতে থাকে। বিভিন্ন গ্রেড আছে। কিছু কিছু ক্ষেত্রে যখন আলটিমেটলি পেশেন্ট খুব স্ট্রেন করছে তখন হচ্ছে এই শিরাটা ছেড়ে গিয়ে ব্লিডিং হতে থাকে। ফিশারের ক্ষেত্রে কি ঘটে? ফিশারের ক্ষেত্রে পায়খানার রাস্তাটা একটা অংশ ছিঁড়ে যাওয়ার মতো হয়, নানান কারণে হতে পারে। ছিঁড়ে গেলে সেইখানটায় যখনই পায়খানা লাগছে তখন জ্বালা করছে। খুব সহজভাবে বলতে গেলে ধরা যাক আমার যদি এখানটা কেটে গিয়ে থেকে থাকে এবং এখানে রোজ যদি আমি পায়খানা লাগতে থাকি তাহলে ঘাটা কোনোদিনই শুকোবে না। তখন এখানটাতে আমাকে নানানভাবে চেষ্টা করতে হবে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। যাদের ক্ষেত্রে ফিশার হয়েছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তার সেখানে পায়খানা লাগবে না এটা তো বলা সম্ভব না। তার রোজ দৈনন্দিন যখনই সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবে পায়খানা তার জায়গায় লাগবে, ইনফেকশন হবে, অবভিয়াসলি সেখানে তখন তার ব্লিডিং হতে পারে, সেখানে তার ব্যথা হতে পারে। ফিস্টুলা পেশেন্টদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পায়খানার রাস্তার গায়ে বা একটু দূরে আশেপাশে বাইরের দিকে একটা ছোট ফুসকুড়ির মতো থেকে থাকে এবং সেটা একটা নলের মতো, একটা কি বলবো, বাংলায় নলি ঘা বলে থেকে থাকে, একটা সরু পাইপ লাইনের মতো যায় যেটা দিয়ে পায়খানার যে আমাদের রেকটাম রয়েছে বা অ্যানাল ক্যানেল রয়েছে তার সঙ্গে কানেকশন থাকে এবং তার ফলে হচ্ছে ওখান দিয়ে এই পায়খানার রাস্তার জীবাণুগুলো সেগুলো এসে ওই চত্বরের মধ্যে একটা ইনফেকশন রাখে, মাঝে মধ্যেই অল্প করে পুঁজ বয়ে বেরোয়, আবার পুঁজটা যখন জমতে থাকে তখন ব্যথা হয় পেশেন্টের। মোটামুটি এই হচ্ছে কমন সিচুয়েশনগুলো। এবার আসি আমাদের যেটা অবভিয়াসলি প্রশ্ন, যেগুলো কেন হয়, কমনলি কেন হয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হয়ে থেকে থাকে সেটা হচ্ছে যারা পায়খানা করতে গিয়ে স্ট্রেন করেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে সমস্ত মানুষরা অহেতুক দুশ্চিন্তা করেন বা মানসিক চাপে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা জল কম খান তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। যাদের ক্ষেত্রে খাবারের যে ডায়েট প্ল্যান থেকে থাকে তার মধ্যে ফাইবার জাতীয় খাবার কম থাকে, শাক সবজি এগুলো কম থেকে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো হয়ে থেকে থাকে। এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ব্লিডিং যদি হয় পায়খানার রাস্তা দিয়ে তাহলে কখনোই তাকে ইগনোর করবেন না। এটা অবশ্যই নয় যে পায়খানার রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে মানে তার ক্যান্সার হয়েছে, কিন্তু এটাও সত্যি কথা পায়খানার রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে মানে তার কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অবশ্যই রয়েছে। একজন ডাক্তারবাবু, একজন সার্জেন, তিনি নানান রকম পরীক্ষা করে বুঝতে পারেন। সাধারণত যেটা করা হয় DRE বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, পায়খানার রাস্তায় ডাক্তারবাবু আঙুল ঢোকান, ঢুকিয়ে নানানভাবে আঙুল দিয়ে পরীক্ষা করে বোঝার চেষ্টা করেন যে ভেতরে কোনো রকম গ্রোথ আছে কিনা, কোনো টিউমার আছে কিনা এরকম। যেখানে সেটা বোঝা সম্ভব হয় না সেখানে তখন ছোট নল, অ্যানাল স্পেকুলাম বা প্রক্টোস্কোপ বলে, সেইটা ঢুকিয়ে ভেতরটা দেখা হয়। যেখানে ওইটুকুতেও বোঝা যাচ্ছে না সেইখানে হচ্ছে কোলোনোস্কোপি বা সিগময়েডোস্কোপি বলে এক ধরনের পরীক্ষা পদ্ধতি আছে। সেই কোলোনোস্কোপি বা সিগময়েডোস্কোপি করার নিদান দেন ডাক্তারবাবুরা। সেইটা দিয়ে পায়খানার রাস্তাতে ক্যামেরা ঢুকিয়ে চেক করে দেখা হয় যে হ্যাঁ সেখানে কোনো রকম কিছু সমস্যা আছে কিনা, কোনো ব্লিডিং আছে কিনা বা কোনো রকম শিরা ফুলে আছে কিনা কিংবা কোনো টিউমার আছে কিনা। চিকিৎসা কি? ব্লিডিং হচ্ছে মানে যদি সার্জিক্যাল কজে ব্লিডিং হয়ে থেকে থাকে তার মানে কি অপারেশন করতে হবে? না, একদমই নয়। বর্তমানে প্রচুর ভালো ভালো ওষুধপত্র বেরিয়ে গেছে, তবে মোস্ট ইম্পর্টেন্ট যে চিকিৎসা সেটা কিন্তু আছে আপনাদেরই হাতে, সেটাকে বলা হয় লাইফস্টাইল মডিফিকেশন। আপনাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে
অহেতুক দুশ্চিন্তা করবেন না, 1 নম্বর। 2 নম্বর জিনিস, অনেকের এই সমস্যাটা হয়, তাদের মনে হয় যে তাদের হয়তো পায়খানাটা গেল, পায়খানাটা করলো, কিন্তু করার পরে আরেকটু হয়তো পায়খানা আছে, বেরোচ্ছে না, পায়খানাটা হলে ভালো হতো, এরকম একটা ফিলিংস হয়। তখন তিনি ঘন্টার পর ঘন্টা ওখানে বসে আছেন, বসে বসে চাপ দিচ্ছেন। এই অহেতুক চাপ দেওয়াটা কিন্তু বন্ধ করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি গিয়ে বসলাম, স্মুথলি পায়খানা যতটা হলো হলো, তারপরে যদি মনে হয় যে হবে, মনে হচ্ছে আছে কিন্তু বের হচ্ছে না, উঠে চলে আসতে হবে। আবার যদি পায় আপনি আবার যাবেন। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বর্তমান যুগে আর একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের মোবাইল। হাতে হাতে মোবাইল আছে, অনেকেই মোবাইল নিয়ে পায়খানায় যাওয়ার অভ্যেস রয়েছে। ফলস্বরূপ কি হচ্ছে, তিনি ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকছেন, তার কিন্তু বসে বসে স্ট্রেন করার অভ্যেস চলছে। এটাও কিন্তু একটা মারাত্মক বাজে হ্যাবিট। পরবর্তী ক্ষেত্রে আর একটা জিনিস, যেটা জল খাওয়া। বিনে পয়সায় পাওয়া যায়, হাতের কাছে প্রচুর রয়েছে, তার সত্ত্বেও কিন্তু আমরা জল খাই না অনেকেই। একটা কথা মনে রাখবেন, আমার জল তেষ্টা পায় না, আমি কি করব, এইটা কিন্তু কোনো অজুহাত নয়। ছোটবেলা থেকে স্কুলে ভর্তি হওয়ার সময় থেকে আপনি এটা শিখে বড় হয়েছেন যে জল, আর জলের আর এক নাম জীবন, জলই জীবন। এই যে শিক্ষাটা আপনাকে স্কুল লাইফ থেকে দেওয়া হয়েছে, এই কথাটা একদম ভুললে চলবে না। ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি যত পেশেন্ট রোজ দেখি, তাদের একটা বড় অংশ যদি ভালো করে পরিমাণ মতো জল খায়, তাহলে তাকে ডাক্তার দেখাতেই হবে না। তাদের দুর্ভাগ্য, আমাদের সৌভাগ্য যে তিনি জল খেতে পছন্দ করেন না, তার পরিবর্তে ডাক্তারবাবুর কাছে এসে, ডাক্তারবাবু আমার প্রচুর গ্যাস হচ্ছে, আমার প্রচুর অম্বল হচ্ছে, আমার পায়খানার সমস্যা হচ্ছে, আমার খাবার হজম হচ্ছে না, এরকম নানান রকম কমপ্লেন করতে থাকেন। তাদের মেন কারণ কিন্তু জল কম খাওয়া। জল কম খেলে পৃথিবীর কোনো ওষুধ নেই যেটা আপনাকে জলের অভাব পূরণ করে দিতে সক্ষম হবে। আর হ্যাঁ, অবশ্যই বর্তমানে ফাস্ট ফুড খাওয়ার যে চল রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু মারাত্মক রকম সমস্যা তৈরি করছে। ফাইবার আছে এমন খাবার অবশ্যই খেতে হবে। রোজ আপনার পাতে যেন এমন কিছু খাবার থাকে যেটার মধ্যে ফাইবার জাতীয় পদার্থ ভালো পরিমাণে রয়েছে, তাহলে কিন্তু অহেতুক আপনাকে পায়খানা নরম করার ওষুধ খাওয়ার প্রয়োজন নাও পড়তে পারে। আর হ্যাঁ, যে কোনো রকম নেশা, সেটা হতে পারে বিড়ি সিগারেটের নেশা, হতে পারে তামাকজাত অন্য কোনো দ্রব্যের নেশা, হতে পারে মদের নেশা, কোনো নেশাই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়। এবং এই সমস্ত নেশার দ্রব্যগুলো থেকে কিন্তু পায়খানার রক্তপাত, পায়খানার রাস্তার ক্যান্সার হওয়া, এরকম নানান রকম জটিলতা তৈরি হতে পারে। উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কোন জিনিসটার উপরে, পাইলস, ফিশার, ফিস্চুলা, কোনটার উপরে পর্ব আপনাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, যেটা আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব করার। আমাদের সঙ্গে থাকবেন, সকলে ভালো থাকবেন। নমস্কার।